আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এতে করে ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র কথা জানিয়েছে। সূত্রগুলো বলছে, ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে, তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্য করতেও রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20শে জানুয়ারি শপথ গ্রহণ করবেন। এর 2 মাস আগে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল। তবে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে দূরে দেশটির ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতির জন্য কয়েক মাস ধরে অনুরোধ করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নিজেদের বাহিনীর সম্পূরক শক্তি হিসেবে সম্প্রতি রণক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে রাশিয়া। এটি নিয়ে ওয়াশিংটন ও কিয়েভ উভয়ই শঙ্কা প্রকাশ করেছে। এমন একটি পরিস্থিতিতে নিজেদের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিচ্ছে ওয়াশিংটন। সূত্রগুলো বলছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত এটি ACMS রকেট দিয়ে চালানো হবে। এসব রকেট 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরের হামলা চালানোর অনুমতি যুদ্ধের গতিপথ কতটা বদলে দিতে পারবে তা নিয়ে কিছু মার্কিন কর্মকর্তা সংশয় প্রকাশ করেছেন। তবে এই সিদ্ধান্ত রুশ সেনাদের ভূদখলের চলমান সময়টাতে ইউক্রেনকে হয়তো সহায়তা করতে পারবে। পাশাপাশি ভবিষ্যতে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলে তা দর কষাকষিতে কিয়েভকে ভালো অবস্থানে রাখবে। তবে ক্ষমতা নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বাইডেনের সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা তা স্পষ্ট নয়। ইউক্রেনকে যে পরিমাণে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া হচ্ছিল, ট্রাম্প দীর্ঘদিন ধরে সেটার সমালোচনা করে আসছিলেন। এবার জেল থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের মুক্তি এবং আরও কিছু দাবিতে নভেম্বরের 24 তারিখ তার ঘোষণা অনুযায়ী সারা পাকিস্তানে বিক্ষোভ করবে পিটিআই নেতাকর্মীরা। দিনটি পিটিআইয়ের জন্য সন্ধিক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইমরান খানকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই দিনটি হবে সিদ্ধান্ত গ্রহণের। সেদিন সিদ্ধান্ত হবে কারা আমার দলে থাকবেন আর কারা থাকবেন না। কর্মসূচি উপলক্ষে পিটিআই নেতাকর্মীরা সমর্থকদের গত মাস থেকেই প্রস্তুতি নিতে বলে আসছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হবে লং মার্চ। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এক বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কোনো পার্লামেন্ট সদস্য বা কোনো নেতা যদি কর্মসূচিতে অনুপস্থিত থাকেন তাহলে তিনি আর পিটিআই এর সাথে থাকতে পারবেন না। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গত বছরের মে মাসে গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রাখা হয়েছে। এদিকে ইমরান খানের মুক্তি চেয়ে এবং দেশটির বৃহত্তর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আরেকটি চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেস 46 সদস্য। চিঠিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। চিঠিতে মার্কিন আইন প্রণেতারা গত ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনে কারচুপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নির্বাচনে ব্যাপক কারচুপি অনিয়মের অভিযোগ করেছেন এবং সরকারি সংস্থাগুলোকে পিটিআই লক্ষ্যবস্তু বানিয়েছে বলে উল্লেখ করেছেন। রোববার দিনভর ইসরায়েলের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, রোববার থেকেই তাদের যোদ্ধারা আক্রমণ শুরু করে। ভোর 6টায় তারা দিনের প্রথম আক্রমণটি করে মা আলে সেনার ব্যারাক লক্ষ্য করে। এটি ইসরায়েলি বাহিনীর হারমান ব্রিগেডের হেডকোয়ার্টার। এখানে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়। 30 মিনিট পর দক্ষিণ লেবাননের খিয়াম শহরের কাছে পৌঁছে যাওয়ার পর সেনাদের উপর রকেট হামলা চালানো হয় আরেকটি অবস্থান থেকে। তৃতীয় হামলাটি করা হয় সকাল 10টা 15 মিনিটে। এর টার্গেট ছিল ইসরায়েলের হাইফা শহরের উত্তর দিকের কিরিয়াত এলাকায় সমবেত হওয়া একদল সেনা। এছাড়া শামা শহরের কাছে সমবেত একদল সেনার উপর আর্টিলারি হামলা চালানো হয়। দুপুরে আবারও খিয়াম শহরের কাছে পৌঁছে যাওয়া সেনাদের উপর হামলা চালায় যোদ্ধারা। এরপর পর্যায়ক্রমে রামিম সেনাঘাঁটি, মালত অবৈধ ইহুদি বসতিতে হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে ইসরায়েলের হাইফা নগরীর বাসিন্দারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে প্রবেশের জন্য ছোটাছুটি করছেন। তবে এদিন সবচেয়ে বেশি লড়াই হয়েছে দক্ষিণ লেবাননের খিয়াম শহরের কাছে। শহরটিতে প্রবেশের জন্য কয়েক সপ্তাহ ধরেই চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, কিন্তু তাদের ঠেকিয়ে রেখেছে যোদ্ধারা। দক্ষিণ লেবাননের কিছু গ্রামাঞ্চল ইসরায়েলি নিয়ন্ত্রণে এলেও কোনো শহর বা উল্লেখযোগ্য বসতি তারা দখল করতে পারেনি। একবার শহরটি উপকণ্ঠে পৌঁছেও আবারও পিছু হটতে হয়েছে দখলদার সেনাদের। রোববার দিনভর মোট 6 দফায় খিয়াম শহরের কাছে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
এদিকে হিজবুল্লাহর মিডিয়া প্রধান ও মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়। রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় হামলায় তাকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি অনুসারে রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল নাবা এলাকায় রাজনৈতিক দলের সদর দপ্তরে ইসরায়েলি হামলার এই ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় 4 জন নিহত হয়েছেন, তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়। মোহাম্মদ আফিফকে গত সোমবার শেষবার দেখা গিয়েছিল। সেদিন তিনি বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। হিজবুল্লাহ রোববার সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দপ্তরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। হামলার পর উদ্ধারকর্মী এবং সিভিল ডিফেন্স দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে সাহায্য করতে ছুটে আসেন। গাজা উপত্যকায় দখলদার সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ অব্যাহত রেখেছে প্রতিরোধ সংগঠনগুলো। রোববার তাদের হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। এছাড়া স্নাইপারের গুলিতে নিহত হয়েছে এক সেনা। এদিন যুদ্ধের দুটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। প্রকাশিত ভিডিওকে উদ্ধৃত করে প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিম গাজার খাজিনদার এলাকায় একটি সেনা কর্মকর্তাকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে একজন যোদ্ধা। একটি ভবনের ভেতরে থাকা ওই পিলারের আড়াল থেকে সেনাকে খোলা জায়গায় বেরিয়ে আসা মাত্রই গুলি করা হয়। খবরে বলা হয়েছে, ওই সেনা হাতে মোবাইল ফোন নিয়ে পিলারের আড়ালে থেকে বেরিয়ে আসেন। ধারণা করা হয়েছে তাকে কেউ কল দিয়েছিল অথবা তিনি কারো কাছে কল করতে চাচ্ছিলেন, কিন্তু তার পুরো শরীর পিলারের আড়াল থেকে বের হয়ে আসা মাত্রই গুলি করা হয় এবং তিনি লুটিয়ে পড়েন। আল কাসাম জানিয়েছে, মধ্য গাজার বুরেজি ক্যাম্প এলাকায় দখলদার সেনাদের একটি মার্কাভা ট্যাঙ্ক ও একটি D9 মিলিটারি বুলডোজারের উপর হামলা চালিয়েছে যোদ্ধারা। বুরেজি ক্যাম্পের পূর্ব দিকে আরেকটি বুলডোজারের উপর ট্যান্ডেম শেল দিয়ে হামলা চালানো হয়। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় পশ্চিম গোল চত্বরের কাছে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। আগে থেকে পেতে রাখা শক্তিশালী থাকি বিস্ফোরক দিয়ে গাড়িটির উপর হামলা করা হয়। প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় গাড়িটি। তার আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এছাড়া বেইত লাহিয়ার পশ্চিম দিকে আল হাতাবিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে মেশিন গান ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র নিয়ে লড়াইয়ে লিপ্ত হয়েছে আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এছাড়া একে একে 6 জনের লাশ উদ্ধারের পর থেকে হিন্দু ধর্মাবলম্বী মেইতেইদের বিক্ষোভে পুড়ছে রাজ্যটির ইম্ফল উপত্যকা। এই পরিস্থিতিতে মণিপুরের বিজেপির নেতৃত্বাধীন NDA সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি। রাজ্যে চলমান সহিংসতার জন্য মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ী করেছে তারা। এই ঘটনায় মণিপুরের সংকট আরও প্রকট হতে পারে বলে মনে করা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন NDA সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি। বিজেপি সভাপতি JP নাড্ডাকে লেখা চিঠিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন NPP সভাপতি। ন্যাশনাল পিপলস পার্টির বক্তব্য, রাজ্যের চলমান সহিংসতার জন্য রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দায়ী। তিনি নিজেই বহু ক্ষেত্রে সহিংসতার উস্কানি দিয়েছেন। এই পরিস্থিতিতে তাদের পক্ষে সরকারে থাকা সম্ভব নয় বলে জানিয়েছে NPP। এন বীরেন সিংয়ের সরকার উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের সংকট সমাধান এবং স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে দলটি। গত বছরের 3রা মে থেকে জাতিগত দাঙ্গায় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিতে এখনও পর্যন্ত 2.5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। NPP সমর্থন তুলে নেওয়ায় এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের পতন হওয়ার কোনো আশঙ্কা নেই, কারণ 60 সদস্যের মণিপুর বিধানসভায় NPPর মাত্র 7 জন বিধায়ক রয়েছে। তাদের ছাড়াই সংখ্যাগরিষ্ঠতা আছে বিজেপির। অবশ্যই NPPর সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত অবশ্যই বীরেন সিং সরকার ও বিজেপির জন্য অস্বস্তিকর। এর আগে গত শনিবার মুখ্যমন্ত্রী বীরেন সিং ছাড়াও রাজ্যের 9 জন বিধায়ককে বাড়িতে হামলা করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।